নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৪৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব মিহির সেনের লেখা সে রাতে শ্মশানে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। কোথাও ভূতের গল্প শুনলে বা পড়লে আজও আমার মনে পড়ে যায় সেই দুর্যোগে রাতের শ্মশানের ভৌতিক অভিজ্ঞতার কথা। বয়স আর কত হবে তখন? বড়জোর ১৬ কি ১৭। আমি এক মফস্বল শহুরে, ও বয়সটাই উত্তেজনার, আবেগে। বড় কিছু মহৎ কিছু করার জন্য সবসময় মন আনচান করে। তাই পাড়ার দাদারা যখন সমাজসেবকমূলক কাজের জন্য একটি সৎকার সমিতি খুলল, আমিও সানন্দে নাম লেখালাম সেখানে। প্রবল উৎসাহে কাজ শুরু করলাম। পাড়ার এক ভদ্রলোকের বাড়ির বাইরের ঘরটা অব্যবহৃত অবস্থায় পড়েছিল। সেখানেই অফিস খোলা হলো। প্রায় ৪০ বছর আগের কথা। তখন এখানকার মতো গৃহ সমস্যা শুরু হয়নি, বিশেষ করে মফস্বল শহরে। পড়ে থাকা বাড়তি ঘর, ক্লাব, লাইব্রেরি বা সমাজসেবামূলক কোনো কাজের জন্য পাড়ার ছেলেদের ছেড়ে দেওয়াটা দারুণ কোনো মহত্ব বা আত্মত্যাগের নিদর্শন বলে গণ্য হতো না তখন। অনেকেই দিতেন, খুশি মনেই দিতেন। ঘরটা পাওয়ার পরেই দাদাদের মাথায় এলো একটা সাইনবোর্ডের কথা। পাড়ার এক ভদ্রলোক সাইনবোর্ড লিখতেন। তিনি বিনা পারিশ্রমিকেই একটা সাইনবোর্ড এঁকে দিলেন। দুটো মানুষের হাড়ের মাঝখানে একটি কঙ্কালের মাথা, তার উপর প্রতিষ্ঠানের নাম কালীতলা সৎকার সমিতি। কিন্তু মনে একটা ধাক্কা খেলাম এই সাইনবোর্ডের ব্যাপারটাতেই। সাইনবোর্ডটা যেদিন ঝোলানো হলো, সেদিনই রাত্রে খবর পেলাম সেই শিল্পী ভদ্রলোক হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। আমাদের সৎকার সমিতির প্রথম সৎকারের কাজটি শুরুই হলো আমাদের সাইনবোর্ডে লিখে দেওয়া শিল্পীকে দিয়েই। জানি ঘটনাটা কাকতালীয়, তবু আমাদের অনেকেই মনে একটা খোঁচা খেলাম ঘটনাটায়। অবশ্য ব্যাপারটা ভুলতেও সময় লাগলো না। কাজের চাপ ক্রমেই বাড়তে থাকে। শুধু পাড়া নয়, বেপাড়া থেকেও ডাক আসতে শুরু হলো আমাদের। কেননা সময় অসময় দুর্যোগের কোনো প্রশ্ন ছিল না। ডাক পড়লেই আমরা গিয়ে হাজির হতাম সেখানে। দিন দরিদ্র হলে নিজেরাই চাঁদা তুলে সৎকারের খরচ মেটাতাম। অবৈতনিক এরকম একটা সমাজসেবামূলক কাজের জন্য পাড়ায় আমাদের সুনামও বেড়ে গেল, বিশেষ করে লোকেদের কাছে। মনে মনে তারা যেন স্বস্তি বোধ করল। মরার পর তাদেরও একটা গতি হবে বুঝতে পেরে। কেননা পথের ভিখিরির ক্ষেত্রেও আমরা সমান দরদে আমাদের কর্তব্য পালন করতাম। অনেক সময় নিজেদের পকেট থেকে টাকা খরচ করেও সৎকার করে আসতাম তাদের। এমনও দিন যেত যেদিন পরপর ৩ বার শ্মশান যাত্রা করতে হয়েছে আমাদের ৩টি সৎকারের কাজ সারতে। কোনোখান থেকে ডাক না এলেই কেমন অস্বস্তি বোধ করতাম। শ্মশান যেন হাতছানি দিয়ে ডাকতো আমাদের। অবশ্য অস্বীকার করব না, প্রথম প্রথম রাতে শ্মশানে গিয়ে কেমন গা ছমছম করত। শ্মশানের প্রকৃত রূপ কলকাতায় দেখা সম্ভব নয়। আমাদের ওখানে শ্মশান ছিল শহরের বাইরে, নদীর ধারে। চারপাশে কোনো লোকালয় নেই। ধুধু করছে চারপাশ বিরাট এক বটগাছের নিচে ছোট্ট একটি শ্মশান ঘর। ঝড় বৃষ্টিতে শ্মশান যাত্রীদের আশ্রয়। সেখান থেকে সামান্য দূরে ডোমের বাড়ি। কাঠ কিনে আনতে হতো মাইলখানেক দূর থেকে। খাঁ খাঁ দুপুরে কিছুক্ষণ একা বসে শ্মশানের দিকে কেমন এক রুক্ষ রিক্ততার ছাপ আসত। বিশাল এক নিষ্প্রাণ শূন্যতার মাঝখানে আমি যেন একমাত্র জীবিত প্রাণী। এ এক অকিঞ্চিৎকর অস্বস্তি। কিন্তু গভীর রাতে সেই শ্মশানেরই এক ভিন্ন রূপ। চারপাশ থেকে যেন এক দমবন্ধ অশরীরে অন্ধকার পায়ে পায়ে গলা টিপে ধরার জন্য এগিয়ে আসছে। গ্রাস করতে চাইতো জীবনের শেষতম স্পন্দনকেও, মানুষের অমোঘ নিয়তির মতো। এরকমই এক রাতে, এক দুর্যোগের রাতে, আমরা মাত্র 6 জন একটি মৃতদেহ নিয়ে শ্মশানে এসেছিলাম।
পাড়ার স্কুলের নির্বান্ধব এক পেয়ারার মৃতদেহ নিয়ে। এ ঠেকা ও ঠেকায় ওই 6 জনের বেশি কাউকে জোগাড় করা যায়নি। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আকাশে তখনও মেঘ থমথমে, মাঝে মাঝে ঝড়ো বাতাসের ঝাপটা। নিঃশব্দেই মৃতদেহটা বহন করে আনছিলাম আমরা। গৃহস্থ বাড়ির মৃতদেহ হলে সঙ্গে আসে পরিবারের লোকজন, আত্মীয় স্বজনও থাকে। হরিধ্বনিতে মুখরিত থাকে সেই শোভাযাত্রা। মৃতজন অতি বৃদ্ধ হলে, যাদের মৃত্যুর সঙ্গে শোকের চেয়ে স্বস্তি বেশি জড়িত, আমাদের হরিধ্বনি ঘোষিত হয় প্রায় বিজয়ী ফুটবল দলের মতো, নানা ভঙ্গিতে, নানা সুরে, নানা স্বরগ্রামে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বহন করে আনছিলাম প্রায় বেওয়ারিশ একটি মৃতদেহ, তাও মাঝরাতে এমন দুর্যোগ। নেহাতেই কর্তব্যের খাতিরে তাই 6টি ছায়ার মতো নিঃশব্দে শ্মশানে এসে পৌঁছালাম আমরা। শ্মশান ঘরে এসে মৃতদেহটা মেঝেও নামালাম। আসার সময়তেই লক্ষ্য করেছিলাম অন্ধকারে একটা ঝুপড়ির মতো দাঁড়িয়ে আছে ডোমের বাড়িটা। এত রাতে আর কে জেগে থাকবে? একজন বাইরে গিয়ে চিৎকার করে ডাকলো ডোমকে, কিন্তু কোনো সাড়া নেই। কেউ আছে? কেউ আছে এখানে? দরজা খোলো, কেউ আছে? লোকটাকে তোলা সমস্যা হবে বলে মনে হচ্ছে। কাঁজায় দম দিয়ে বেটা এখন মুদ্রার মতো ঘুমোচ্ছে। আরেকজন বলল, এত রাতে কাঠের আরাতদারের ঘুম ভাঙানোটাও সহজ হবে মনে হচ্ছে না। আলোচনা করে ঠিক হলো 2 জন ডোমকে ডেকে তুলবে আর 3 জন কাঠের জোগাড়ে বেরিয়ে যাবে। এক দাদা আমার দিকে তাকিয়ে বলল, কিরে শোনো, আমরা বেরিয়ে গেলে একা থাকতে পারবি এখানে? মরা ফেলে সবাই মিলে বেরিয়ে যাওয়াটা আসলে ঠিক হবে না তো, তাই বলছিলাম। ভয় না পেয়েই বললাম, পারবো না কেন, তোমরা যাও না সব কিছুর ব্যবস্থা করতে। পার্থ তবু বলল, দেখিস একা থাকতে ভয় পাবি না তো? জোর দিয়েই বললাম, আরে ভয় পাবো কেন, আজই কি প্রথম এলাম নাকি শ্মশানে? হাফ সেঞ্চুরি করে ফেলেছি এর ভেতর। আমার স্বর শুনে সবাই বুঝল মনে যথেষ্ট সাহস নিয়েই কথাটা বলেছি আমি, এটা সাজানো সাহস নয়। আমাকে সাবধানে থাকতে বলে সবাই বেরিয়ে গেল ঘর থেকে। একটা দমকা বাতাস এসে লণ্ঠনের শিখাটা কাঁপিয়ে দিয়ে গেল। আলো ছায়াও একটা হালকা ঢেউ খেলে গেল যেন ঘরের দেওয়ালে। দেওয়ালের দিকে দৃষ্টি পড়ে এবার। দেওয়ালময় লেখা, বিভিন্ন ছাদের হস্তাক্ষরে শ্মশান যাত্রীদের নাম। মরা পোড়াতে এসে আমরাও বেশ কয়েকবার লিখেছি নিজের নাম। কখনো সঙ্গে শ্মশান বা মৃত্যু নিয়ে লেখা খ্যাতনামা কবিদের কিছু উদ্ধৃতি। কেউ কেউ হাস্যকর ছন্দে স্বরচিত কবিতায় নিজেদের সৃষ্টিশীলতার সাক্ষ্য রেখে গেছে। বৃষ্টিটা হঠাৎ ঝেঁকে এলো এবার। ঘরে শুধু একা আমি। সামান্য দূরে একটা মাচায় শোয়ানো মৃতদেহ। বুকটা কেমন ছ্যাদ করে উঠল। একবার মনে হলো এই পরিবেশে একা থাকার সাহস না দেখালেই ভালো হতো বোধ হয়। মৃতদেহের ওপর থেকে দৃষ্টি সরিয়ে আনি, বাইরের দিকে তাকাই, অন্য কথা ভাবতে চেষ্টা করি, কিন্তু কেন যেন দৃষ্টি বারবার মৃতদেহটার দিকেই ফিরে যেতে চাইছে। কোন অদৃশ্য আকর্ষণ? মৃত প্রেতাত্মা? দূর, কি সব আজে বাজে কথা ভাবছি। নিজের মনকে শাসন করার চেষ্টা করি, কিন্তু বেশ বুঝতে পারলাম ক্রমেই একটা ভয় ছড়িয়ে পড়ছে মনের উপর। কোনোদিন রাতে একা শ্মশানে আসিনি বলেই এই আতঙ্কের সঙ্গে পূর্ব পরিচয় ছিল না আমার। মৃতদেহের ওপর থেকে চোখ সরিয়ে নিয়েও টের পাই আমার চেতনাকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে ঘরের শায়িত নিষ্প্রাণ মৃতদেহটি। প্রেতাত্মা বলে কি সত্যিই কিছু আছে? ভূত? মনে পড়তে শুরু করে ছেলেবেলা থেকে শুনে আসা
অসংখ্য ভূতের গল্প। কিছুতেই মন থেকে তাড়াতে পারি না চিন্তাগুলোকে। গাটা কেমন ভারী হয়ে আসতে শুরু করে। বৃষ্টির শব্দ ছাপিয়ে মাঝে মাঝে যেন শুনতে পাচ্ছি বাইরে কারোর পায়ের শব্দ। নাকি ভুল শুনছি? ভয়ে বাইরের দিকে তাকাতেও পারছি না। কে জানে, হঠাৎ দরজার মুখে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক আবছায়া ছায়া। দাদাদের ওপর রাগ হতে শুরু করে। অজান্তেই মুখ থেকে একটা অস্ফুট ভয়ার্ত শব্দ বেরিয়ে এলো। কে কে ওখানে? গা ঝাড়তে ঝাড়তে একটা কুকুর সরে গেল দরজার সামনে দিয়ে। বাইরে নিশ্চিত্র অন্ধকার, বৃষ্টির একটানা শব্দ। মনে হচ্ছে যেন জনমানব শূন্য ধু ধু নিষ্প্রাণ পৃথিবীতে একমাত্র আমি এক জীবিত প্রাণী। মহাকালের নির্দেশে এখানে অনন্তকাল অপেক্ষা করছি একটি মৃতদেহ নিয়ে। কিছু দূর থেকে হঠাৎ একটি বাচ্চা ছেলের কান্না ভেসে এলো। ধরাস করে উঠল মুখটা। অবশ্য পরের মুহূর্তেই মনে পড়ল, শকুনের বাচ্চার কান্নাও নাকি দূর থেকে মানুষের বাচ্চার কান্না বলে মনে হয়। অনেক জোর করে এই দৃষ্টি মৃতদেহটা থেকে সরিয়ে রেখেছিলাম। এবার আর চোখে একবার তাকালাম সেদিকে, আর তাকিয়েই চমকে উঠলাম। মনে হলো মৃতদেহটা যেন একবার নড়ে উঠল। মনে মনে নিজেকেই ধমকালাম। মৃতদেহের কখনো নড়াচড়ার ক্ষমতা থাকে না, সবই চোখের ভুল। আবারও একবার ফিরে তাকালাম মৃতদেহটার দিকে। না, চোখের ভুল নয়, পরিষ্কার দেখতে পেলাম। সাদা আচ্ছাদনটার নিচে কেঁপে কেঁপে উঠছে মৃতদেহটা। কখনো পায়ের কাছটায়, কখনো কোমরে, কখনো কখনো বা বুকের কাছে। মনে হচ্ছে কল্পনাটা যেন ঘুরে ফিরে পায়ের কাছে থেকে ঠেলে উঠতে চাইছে বুকের দিকে। আতঙ্কে দম বন্ধ হয়ে এলো। চোখের সামনে সবকিছু আবছা। কাঁপতে কাঁপতে কখন যে উঠে দাঁড়িয়েছি, চিৎকার করে ছুটে গেছি দরজার কাছে, জানি না। দরজার কাছে যেতেই শুধু টের পেয়েছিলাম সে যেন আমার পা চেপে ধরল। তারপর সবকিছু অন্ধকার। চেতনা ফিরতেই দেখলাম আমাকে ঘিরে বসে আছে আমার শ্মশান যাত্রী বন্ধু আর দাদারা। চোখে মুখে জল দিচ্ছে, হাওয়া করছে। আমি চোখ মেলতেই পার্থ বলল, কি হয়েছিল? কি দেখেছিলি? আতঙ্কের দৃষ্টিতে নিঃশব্দে একবার মৃতদেহটার দিকে ফিরে তাকালাম। রমেশ তা বলল, মরাটাকে নড়তে দেখেছিলি? আস্তে করে বললাম, আগে হ্যাঁ। রমেশটা আস্তে আমাকে উঠিয়ে বসালো, বলল, অবশ্য তোর কোনো দোষ নেই। এই পরিবেশে এই ভুল হয়তো আমরাও করতাম। ওই দেখ কি নড়ছিল। এবার ভালো করে তাকিয়ে দেখলাম মৃতদেহের পাশে মৃত অবস্থায় পড়ে আছে হাত দুয়েকের একটা সাপ। রমেশটা বলল, আসলে ব্যাপারটা কি হয়েছিল, বৃষ্টিতে ওই সাপটা গর্ত ছেড়ে বেরিয়ে পড়েছিল। তারপর আশ্রয়ের খোঁজে এসে ঢুকেছিল এই ঘরে। তুই তখন নিশ্চয়ই অন্যদিকে তাকিয়েছিলি, সেই সুযোগে সাপটা গিয়ে ঢুকেছিল মৃতদেহে ঢাকা কাপড়টা নিয়েছে। ভেতরে ওটাই নড়াচড়া করছিল বলে তোর মনে হয়েছিল মৃতদেহটাই নড়ছে। অপলক দৃষ্টিতে আমি তখন তাকিয়ে দেখছিলাম, একবার সাপটা আর একবার আচ্ছাদিত মৃতদেহটা। মনের ভয় এত বড় একটা ভুল করে বসেছিলাম। কোথাও ভূতের গল্প শুনলে বা পড়লে আজও তাই আমার মনে পড়ে যায় সেই দুর্যোগের রাতের শ্মশানের ভৌতিক অভিজ্ঞতাটার কথা।